প্রত্যয় এই মুহূর্তে বাংলাদেশে আলোচনা সমালোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রত্যয়ের আগে প্রগতি, প্রবাস, সমতা এবং সুরক্ষা নামে 4টি সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছিল। তখন যে আলোচনা সমালোচনা হচ্ছে তার চেয়ে বহুগুণে বেশি এখন প্রত্যয় সর্বজনীন পেনশন নিয়ে হচ্ছে। কেন হচ্ছে? প্রত্যয় পেনশন স্কিমে এই যাওয়া না যাওয়া নিয়ে এখন রীতিমতো আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা এটা বাতিল চাইছেন, বলছেন তাদের বক্তব্য যে তারা এটা পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হলে প্রত্যয়ে যে সমস্ত সুযোগ সুবিধা পাবে বিদ্যমান ব্যবস্থায় তার চেয়ে বেশি পান। সরকার বলছে বিদ্যমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় বা সরকারি সংস্থা বা আধা স্বায়ত্তশাসিত বা স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান তারা যে কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেলে যে সুবিধা পান তার চেয়ে প্রত্যয়ে বেশি পাওয়া যাবে। সেই আলোচনাটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি, গেল 13ই মার্চ এই প্রজ্ঞাপন দিয়ে প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিমটি চালু হয়েছে, যেখানে বলা হয়েছে 1 জুলাই 2024 সাল অর্থাৎ বিদ্যমান যে মাস চলছে এই 1 জুলাই বা তার পরবর্তীতে সরকারের যে সমস্ত সংস্থা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, স্বস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে। এই সমস্ত প্রতিষ্ঠানের অধীনে কিছু সংস্থা আছে, সবগুলোতে যারা 1 জুলাই কিংবা তার পরবর্তী 2024 সালে জয়েন করবেন বা চাকরিতে যোগদান করবেন তারা আর বিদ্যমান যে পেনশন সুবিধাটি পেয়ে থাকেন তাদের পূর্বসূরীরা সেটি পাবেন না। তারা পাবেন পেনশন সুবিধা প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে। এখন প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিমে প্রথমেই তারা বলেছে যে এটি আমৃত্যু, অন্য 4টি যে প্রগতি, প্রবাস, সমতা, সুরক্ষার কথা বললাম, আমৃত্যু এই পেনশন সুবিধাটি পাওয়া যাবে। সরকার বলছে যে যদি কোনো পেনশনের সুবিধাভোগী 60 বছর বয়সে তার অবসর জীবন শুরু হওয়ার পর থেকে 75 বছরের মধ্যে যদি মারা যান কোনো কারণে, তাহলে এই 60 থেকে 75-এর মধ্যে যতটুকু সময় তিনি ভোগ করবেন বাকি সময়টুকু 15 বছরের মধ্যে হিসেব করলে বাকি যতটুকু থাকবে সেটুক তার নমিনি যাকে তিনি করে যাবেন তিনি এই পেনশনের সুবিধাটি পাবেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বলা হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের 35টি বিশ্ববিদ্যালয়, সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় বলে যেগুলোকে আমরা চিনি, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে। তাদের বক্তব্য হচ্ছে বিদ্যমান সুবিধাদি অনেকখানি তারা বঞ্চিত হবেন। এখানে সরকার একটি কথা বলেছে যে বিদ্যমান ব্যবস্থায় গ্র্যাচুইটি হিসাবে 80 লক্ষ টাকা পেয়ে থাকেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তার বাইরে তারা অবসরকালীন সময়কালে প্রতি মাসে 45,000 টাকা করে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যে স্কেলে রিটায়ারমেন্টে যান বা অবসরে যান তিনি এই টাকাটা পেয়ে থাকেন 45,000 টাকা। প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলে তিনি পাবেন 1,24,000 টাকা, অর্থাৎ 78,000 টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশি পাবেন। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, এটি এই প্রত্যয় স্কিমে যুক্ত হওয়া ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের সাথে বা যে স্কেল সেই স্কেলের অন্যান্য সরকারি যে প্রতিষ্ঠান যেগুলোর কথা বললাম, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বস্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বা তাদের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধাটি পাবেন। এখন এই কারণে সরকার বলছে যে বিদ্যমান ব্যবস্থায় একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলোচনার সুবিধার্থেই তিনি পাবেন 45,000 টাকা, আর প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিমে পাবেন 1,24,000 টাকা, অর্থাৎ 78,000 টাকা বেশি। যদি এই 78,000 টাকা বেশি প্রতি মাসে পেয়ে থাকেন, এই জন্য সরকার দুটো সুবিধা তাদেরকে বিদ্যমান ব্যবস্থা যেটি আছে সেটি দেন নাই। সেটি হচ্ছে যে বোনাস বলে যেটি আমরা পরিচিত, বছরে দুবার 2 ঈদে বা পুজোয় যে বোনাস পাওয়া যায় এবং একই সঙ্গে উৎসব ভাতা হিসাবে 1 বৈশাখের যে ভাতা পাওয়া যায় সে দুটি পাবেন না। আরেকটি কি জিনিস বঞ্চিত হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেটি হচ্ছে যে 5% হারে প্রতি বছর যে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মকর্তাদের যারা অবসরে থাকেন তারাও এই সুবিধাটি পেয়ে থাকেন, সেটি তারা পাবেন না। সরকারের বক্তব্য হচ্ছে সাফ, আপনি বিদ্যমান ব্যবস্থায় 45,000 টাকার জায়গায় 1,24,000 টাকা পাচ্ছেন মাসে। সুতরাং আপনি যে টাকাটা জমা করছেন তার চেয়ে 12 গুণের বেশি আপনি টাকাটা পাচ্ছেন বলেই আপনাকে ওই 5% যে নমিনাল বাড়াটা বাড়ে সেটি আর রাখা হয়নি হিসেবে সুবিধার্থে। কারণ টাকার অঙ্কে 5% নিলে যা পাবেন তার চেয়ে অনেক বেশি এই বিদ্যমান যে ব্যবস্থা তার চেয়ে বেশি পাওয়া যাবে প্রত্যয়ে। প্রত্যয় যে পেনশন স্কিমে সেখানে আরেকটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন তুলেছেন, যেহেতু এটা 60 বছর বয়স হলেই অবসরের জীবন হিসাবে শুরু হবে, এখন বিদ্যমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদের কর্মকর্তা কর্মচারীরা হয়তো 60 বছরের রিটায়ারমেন্টে গেলেও শিক্ষকরা রিটায়ারমেন্টে যান 65 বছর বয়সে, তাহলে তাকে তো 60 বছরের মধ্যেই যেতে হবে অবসরে, বাকি 5 বছর পাবেন না। এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আন্দোলন করছেন তখন
জাতীয় পেনশন স্কিম যেটি সরকার গঠন করেছে তারা বলছে যে এটি আলোচনা সাপেক্ষে বিষয়, এটি কম বেশি করা যাবে, এটি স্থির কোনো সিদ্ধান্ত নয়। তার আগে একটু আপনাদের স্মরণ করে দিতে চাই, সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছিল, সেখানে 4টা দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে আর একটা যুক্ত হয়ে 5টি হয়েছে, আরও একটি কিন্তু করবার কথা আছে। যে প্রশ্নটি অনেকেই বলছেন যে একটি বৈষম্য তৈরি করা হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিংবা এই স্বশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানদের কর্মকর্তা কর্মচারী, এর আগেরগুলোতে ছিল বেসরকারিদের জন্য, এটি করা হলো, তাহলে সরকারি চাকুরে যারা সরাসরি সরকারের কর্মকর্তা কর্মচারী 13 লক্ষের মতো, তারা কেন নয়? তাদের জন্য আসবে একটি পেনশন স্কিম, সেটার নাম কি হবে সেটা নিয়ে নিশ্চয়ই কাজ করছে। একটি হিসাব সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটি স্পষ্ট করেই এই পেনশন কর্তৃপক্ষের যেটি ওয়েবসাইট আছে সেখানে দেওয়া হয়েছে। এটি এই সর্বজনীন পেনশন স্কিমের খুব ভালো একটি দিক। আপনি যে কোনো সঞ্চয়ে যান না কেন, সেটি আসলে 10 বছর, 20 বছর, 25 বছর পরে কি পাবেন এটি আপনি জানার সুযোগটা এরকম থাকে না। একমাত্র এই সর্বজনীন পেনশন স্কিমেই কিন্তু পরিষ্কার করে বলা আছে এত টাকা মাসে জমা দিলে এত বছর পরে আপনি এত টাকা পাবেন। তার একটি হিসেব তুলে ধরা হয়েছে। যেমন আপনি যদি 2,500 টাকা করে প্রতি মাসে দিয়ে থাকেন, তাহলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠান দেবে আরও 2,500 টাকা, এটা হবে 5,000 টাকা। 2,500 টাকা করে আপনি দিলে আপনার সমপরিমাণ টাকা প্রতিষ্ঠান দেবে। আপনি যে অঙ্কের টাকায় দিন না কেন, সেটা আপনার বেতনের সর্বোচ্চ 10% অথবা 5,000 টাকা, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেই টাকাটা আপনি প্রত্যয়ে দেবেন। তাহলে বাকি টাকাটা দেবে ওই প্রতিষ্ঠান। এই হিসেবে আপনাকে যদি আমরা ধরে নিই 30 বছরে আপনি কত টাকা জমা দেবেন, 30 বছরে একজন ব্যক্তি যদি আমরা 2,500 টাকা করে তিনি জমা দেন, তাহলে 60 বছর পরে যখন অবসরকালীন 60 বছরে তিনি শুরু হবে, তখন তিনি মাসে প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিম থেকে পাবেন 62,330 টাকা। 30 বছরে আপনি জমা দেবেন 9 লাখ টাকা, আর আপনার প্রতিষ্ঠান জমা দেবেন আরও 9 লাখ টাকা। মোট 18 লাখ টাকা দিয়ে আপনি 60 বছর বয়স থেকে আমৃত্যু পর্যন্ত পাবেন এই 62,330 টাকা। যদি আপনি 5,000 করে দেন, আপনি প্রতিষ্ঠান যদি 5,000 করে দেয়, তাহলে এই টাকার অঙ্কটা 30 বছরে আপনি পাবেন 1,24,660 টাকা, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। যদি আপনি 75 বছর বয়সেও মারা যান, তাহলে এই প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিমের অধীনে আপনি পাবেন 1,12,00,000 টাকা, যা আপনার জমানো টাকার 12.47 গুণ বেশি। সিপিএফ বলে আছে, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, সেখানে আপনি যদি 10% টাকা দিয়ে থাকেন, তাহলে প্রতিষ্ঠান কিন্তু এখন দিয়ে থাকে 8.33 টাকা। আর বিদ্যমান যে ব্যবস্থার বাইরে প্রত্যয় যে সর্বজনীন পেনশন স্কিমটা চালু হচ্ছে, সেখানে কিন্তু সমপরিমাণ আপনি যে 10% দিলে সরকারের যে সংস্থাগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, তারাও দেবে 10%। সেদিক থেকে কিন্তু বেশ খানিকটা বেশি দিচ্ছে। যদি আপনি 40 বছরের স্কিমে যুক্ত হতে পারেন, তাহলে আপনি জমা দেবেন যা, তার তুলনায় আপনি পাবেন 2,92,02,00,000 টাকা। সর্বজনীন পেনশন স্কিমের একটি বড় দিক হচ্ছে স্বচ্ছতার যে জায়গাটা, যে আপনি কত দেবেন, প্রতিষ্ঠান কত দেবে এবং এই টাকার অঙ্কটা দিন শেষে কত টাকা পাবে তার একটি হিসেব তুলে ধরা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই পেনশন স্কিমে যুক্ত করা হয়নি, সেটা একটা বৈষম্য তৈরি করবে কিনা। সরকারের এই বিভিন্ন যে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বিষয় বলছেন, যে তারা এখন যে তাদের জমানো ছুটি, সেটি তারা যখন অবসরে যান, সেটির বিনিময়ে তারা কিছু টাকা পেয়ে থাকেন, সেটি কোনো ধরনের সুবিধাদি থাকছে না প্রত্যয় যে সর্বজনীন পেনশন স্কিমে। সরকারের তরফ থেকে আরেকটি বিষয় বলা হচ্ছে, এই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় দেশের সমস্ত মানুষকে যুক্ত করা হবে। দীর্ঘমেয়াদে সঞ্চয় করার যে জায়গাটি, সেটি করতে হবে এবং একই সাথে সরকার যে বিদ্যমান বাজেটের যে ব্যয়, সেই ব্যয়ভারের বড় একটা জায়গা কিন্তু পেনশনের পেছনে যায়, সেটিও কমাতে চায়।